সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাছে মানুষ দায়িত্বশীলতা আশা করে, কিন্তু বিএনপির সেদিকে নজর নেই। অন্যদিকে বিএনপি বরাবরই বলছে আওয়ামী লীগেই দায়িত্বশীলতা নেই, তারা গণতন্ত্র হরণ করছে, জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল নয়। আসলে আমাদের দেশের রাজনীতিতে দায়িত্বশীলতা কতটুকু আছে আর কতটা নেই, এ নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতিতে দায়িত্বশীলতা। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনা অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানোর নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের প্রশ্ন এবং মন্তব্য রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনাম। 7 সীমান্ত জেলায় হু হু করে বাড়ছে সংক্রমণ, হাসপাতালে শয্যা সংকট চরমে। চাঁপাইনবাবগঞ্জে আরও 7 দিন লকডাউন, প্রয়োজনে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। রাজধানীতে কলাবাগানের বাসায় মিলল নারী চিকিৎসকের ক্ষত বিক্ষত মরদেহ, আটক 3। মহাখালীতে উদ্ধার করা খণ্ডিত লাশটি কিশোরগঞ্জের মনা মিয়ার প্রথম স্ত্রী গ্রেফতার। এবার প্রাথমিকের উপবৃত্তির টাকায় প্রতারকদের নজর, নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে অর্ধ কোটি টাকা লোপাট, গ্রেফতার 3। ঘূর্ণিঝড় ইয়াসে ভাঙা বাঁধ মেরামতে নেই উদ্যোগ, 6 দিন ধরে পানিবন্দী কয়রার হাজার হাজার মানুষ। মোংলায় ভেসে গেছে 1,500-এর বেশি চিংড়ি ঘের। এবং সিলেটে দফায় দফায় ভূমিকম্পের পর সচেতনতা বাড়াতে মাইকিং, আতঙ্কে নগরবাসী। পনিটুলায় হেলে পড়া ভবন, নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। আপনাদের 3জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। আমি প্রথমে এস.এম. কামাল হোসেন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আক্ষেপ করে বলেছেন যে বিএনপি নেতিবাচক রাজনীতি চর্চার মাঝেও আসন্ন বাজেট নিয়ে 24 দফা ভাবনা তুলে ধরেছেন এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং বলছেন যে এ ভাবনার মাঝেও সরকারের সফলতা বা অর্জনের একটি বাক্য খুঁজে পেল না, বিএনপি নেতাদের পক্ষ থেকে পাওয়া গেল না, সেটি নিয়ে আক্ষেপ করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন সংকটে একটি বিরোধী দল তো সমালোচনা করবে, বিভিন্ন বিষয় দেখিয়েও দেবে এবং সেটি নিয়ে সেটিকে আমলে নেওয়া, সেটিও তো সরকারি দলে যারা থাকেন তাদের একটা দায়িত্বশীলতার বিষয়, সেটিও একটা সরকারি দলের রাজনৈতিক দায়িত্বশীলতা। তো আপনি কি একটি উদাহরণ দিতে পারবেন যে বিএনপি গত 12 বছরে বা বিরোধী দলে থাকা অবস্থায় যত বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, কোনো একটি আপনার আমলে নিয়েছেন? আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি সম্পর্কে যে কথাগুলো বলেছেন যথার্থই বলেছেন। 12 বছর বিএনপি নেতিবাচক রাজনীতির এই প্রশ্রয় নিয়েছেন। হ্যাঁ, সরকারের বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারের ভুল ত্রুটি ধরে দেওয়া এবং সরকারের ভুল ত্রুটি ধরে দেওয়ার, সরকার কোনো জনবিরোধী কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে মিছিল করা, মানববন্ধন করা, কর্মসূচি পালন করা, এটা মনে করি শক্তিশালী বিরোধী দলের দায়িত্ব। বিএনপি 12 বছর রাজনীতি করেছেন তারেক জিয়া আর বেগম জিয়াকে নিয়ে, এর বাইরে কোনো রাজনীতি করেছেন কিনা জানি না। এই করোনার মধ্যেও বিএনপি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কিনা আমি কোনো মিডিয়াতে দেখেছি না। প্রথম দফের করোনায় কিছু কাজ তারা মিডিয়া ফোকাসে আসলেও, কিন্তু দ্বিতীয় দফে বিএনপি কোথাও মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আমার মনে হয়নি, দেখিনি আর কি কোনো মিডিয়াতে। তাই মানুষ, রাজনীতিবিদদের কাজ কি? রাজনীতিবিদ হচ্ছে ক্রাইসিসে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, সংকটে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, যেটা আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যেমন করছেন, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগও এই সংকটের মুহূর্তে বাংলাদেশের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি এই সংকটের মাঝে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বলেই একমাত্র বিএনপি ঘরানার বুদ্ধিজীবী ছাড়া
বাংলাদেশের মানুষ কিন্তু আজকের প্রধানমন্ত্রী এবং সরকারের প্রশংসা করছে। হ্যাঁ, এর ভিতরে ওই যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দোষ ত্রুটি নাই, আমি এটা অস্বীকার করি না। বিভিন্ন দুর্নীতির খবর এসেছে, আমি এটা অস্বীকার করি না। কারণ দুর্নীতি মুক্ত এখন হয়নি। দুর্নীতি মুক্ত হয়নি বলেই মাননীয় প্রধানমন্ত্রী তার যাত্রা শুরু করেছেন দুর্নীতির বিরুদ্ধে। আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন 2008 সালে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়, যে পথ ছিল সেই পথটা ছিল কণ্ঠকাকাকীর্ণ। সেই পথে ছিল সেই বাংলাদেশ, কিন্তু অর্থনৈতিক মন্দা বিশ্ব ছিল, আপনি ভালো জানেন। বাংলাদেশ জঙ্গিবাদের বাংলাদেশ ছিল, বাংলাদেশ দুর্নীতিবাজদের বাংলাদেশ ছিল, সন্ত্রাসীদের বাংলাদেশ ছিল, অকার্যকর রাষ্ট্রের বাংলাদেশ ছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কণ্ঠকাকাকীর্ণ পথের মধ্যে দিয়েও, এই সংকটের মধ্যে দিয়েও এই দেশে তো দাঁড়িয়ে যুদ্ধ অপরাধী জোর গলায় বলেছিলেন যে বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই। এই দেশে তো তাই হয়েছে। এর মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যাত্রা শুরু করলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমি যদি জানতে চাচ্ছি, মানে রাজনৈতিক দায়িত্বটা পালন করছে কিনা সরকারি দল? না, ওইটাই আমি বলতেছি। আমার শেষ করতে দেন, 2 মিনিটের ভিতরে শেষ করে দিন। যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য ওনার পথটা ছিল কণ্ঠকাকীর্ণ। উনি কিন্তু যাত্রা শুরু করেছেন। যাত্রার পথে, হ্যাঁ, আমি তো আবারও বলছি, বিভিন্ন মন্ত্রণালয়ের ভুল ত্রুটি থাকতে পারে, দুর্নীতি থাকতে, উনি কিন্তু বলেছেন। উনি ধরেন সরকারি কর্মকর্তাদের ডেকে বলেছেন দুর্নীতি উন্নয়নের বাধা সৃষ্টি করে। দুর্নীতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সবাই বলেছেন মানুষের আস্থা ভালোবাসা অর্জন করার মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হবে। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য হচ্ছে জনগণ, এবং জনগণের লক্ষ্য বলেই আজকে কিন্তু বাংলাদেশটাকে আজকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, এবং আজকে বিশ্ব নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। এই যে পাকিস্তানের একজন বিশেষজ্ঞ আজকে বলছেন শেখ হাসিনা বাংলাদেশের আজকে টাইগার, কারণ আজকে শেখ হাসিনাও অসহায় দেশগুলোর পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। তার ভিতর দিয়ে বিএনপি যেটা বলছেন, বিএনপি প্রস্তাব দিতে পারে, ভালো প্রস্তাব দিতে পারে সরকারকে, বাজেটকে সামনে রেখে এই বাজেট আনেন, কিন্তু সরকার এই 12 বছর যে কাজগুলো করেছেন, আজকে পদ্মা সেতুর মতো সেতু হচ্ছে, আজকে আপনার কি কয় যে মেট্রো রেল। আমি একটু ছোট করে জানতে চাই, মানে গত 12 বছরে মানে বিএনপির কোনো ইতিবাচক রাজনীতি আপনি দেখতে পান না? একটা আমি মনে করি বিএনপি কোনো ইতিবাচক রাজনীতি করেননি 12 বছরে, বরং বিএনপি রাজনীতির নামে একটাও দেখতে পান না? আমি মনে করি বিএনপি রাজনীতির নামে জ্বালাও পোড়াও করেছেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনারা কি গত 12 বছরে সরকারের কোনো ভালো কাজ দেখতে পান? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যিনি আলোচক আছেন স্টুডিওতে এবং অনলাইনে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো কাজ, আসলে আপনি আজকে শিরোনাম রেখেছেন রাজনীতিতে দায়িত্বশীলতা, এবং একই সাথে আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে সরকারের কি ভালো কাজের দেখতে পাই কিনা। দেখেন, 12 বছরে সরকার যদি ভালো কাজ করে থাকে আমরা তো অবশ্যই সরকারকে সাধুবাদ জানাতাম। কোন ভালোটা কাজটা করেছে? গণতন্ত্রের 12টা বাজিয়ে দিয়েছে, আইনের শাসনের 12টা বাজিয়ে দিয়েছে, মানবাধিকার নেই বললেই চলে, মানুষের কথা বলার অধিকার নাই, আপনার দিনের ভোট রাতে করেছে। আমরা সরকারকে তো অনেক ভালো ভালো প্রস্তাব দিয়েছিলাম। সরকার আমাদের বিরুদ্ধে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, 35 লক্ষ নেতাকর্মীকে আপনার মিথ্যা মামলায় জর্জরিত করেছে। এসব পরেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার বিনা কারণে একটা ফরমাইশি রায় দিয়ে আপনার 25 মাস কারারুদ্ধ করে রেখেছিল। এইসব পরেও তো আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, গণতন্ত্রের প্রশ্নে আমরা সরকারের সাথে সংলাপে বসতে চেয়েছি, আমরা একসাথে কথা বলতে চেয়েছি, জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চেয়েছি। উনি বলেছেন 12 বছরে, আমাদের কামাল ভাই বললেন 12 বছরে নাকি বিএনপি তারেক জিয়া আর খালেদা জিয়ার বাইরে কোনো কাজ করেনি। তো আমরা তো এই যে মনে করেন যে বাজেট নিয়ে, এই যে আমরা ধরেন আমি দেখাই যে বাজেট ভাবনা বিএনপির, এখানে কোথায় খালেদা জিয়ার কথা, তারেক জিয়ার কথা আছে? এটা তো ওনাদের উৎসাহে, ওনাদের পরামর্শে আমরা বাজেট ভাবনা দিয়েছি। এবং ওবায়দুল কাদের সাহেব বললেন যে আমরা দেখি 14 দফা প্রস্তাব দিয়েছি, সেখানে সরকারের একটি ভালো কাজেও আমরা দেখতে পাই। 24 দফা। তো এখানে বাজেট প্রস্তাবের মধ্যে সরকারের প্রশংসা করার কি আছে? আমরা তো সরকারের প্রস্তাব যেমন একটি দিয়েছি যে 1 নম্বরটা আমি যদি পড়ি, যে স্বাস্থ্য খাতকে বাজেটের সর্বাধিক তালিকায় রাখতে হবে, চলমান বৈশ্বিক মহামারী প্রতিরোধ ও করোনা
চিকিৎসা দুটি সমানতালে চালিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতে জিডিপির 5% ব্যয় করতে হবে এবং একই সাথে স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করতে হবে এবং সুশাসন কায়েম করতে হবে। তো এইখানে তো আপনার সরকারের সমালোচনা তো আমরা করি নাই, আমরা কি কি চাই বাজেটে সেটা আমরা উল্লেখ করেছি। এটার মধ্যে সরকার আসলে একটা আস্থাহীনতায় ভুগছে। সরকার নিজেই যেহেতু আপনার তাদের মোটা দাগে আপনি গত 12 বছরে কোনো ভালো আমি বলছি সরকার যেখানে নিজেই তাদের বৈধতা নিয়ে একটা মানে শঙ্কায় আছে, সেই জন্য তারা বিরোধী দল থেকে একটি প্রশংসাসূচক কথা শুনতে চায় বা অন্যদের কাছ থেকে প্রশংসাসূচক কথা শুনতে চায়, সেটা বাজেটের মধ্যেই হোক কিংবা সেটা অন্য আলোচনাতেই হোক। হ্যাঁ, প্রশংসা করার মতো হলে তো আমরা প্রশংসা করবই। আমি তো আগে বলেছি যে আমাদের সেই কার্পণ্য কিন্তু আমরা আপনি বলছিলেন যে মানে কি নিয়ে আপনি প্রশংসা করবেন, যেমন ওবায়দুল কাদেরী তিনি বলছেন যে এই সময়ে $2,227 মাথাপিছু আয় বেড়েছে। হ্যাঁ, এখানে আমি আসি একটা করোনা সংক্রমণ রোধ করা গেছে, চিকিৎসা অব্যাহত রাখা, টিকা সংগ্রহ করা গেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বৃদ্ধি পেয়েছে, রেমিটেন্স প্রবাহ ইতিবাচক বৃদ্ধি পেয়েছে, রিজার্ভ সম্প্রসারণ হয়েছে। এগুলাকে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে যে সরকারের কোনো আপনার মানে এখানে সুফল নাই বা সরকারের কোনো সাফল্য নাই। এটা হলো যারা বিদেশে থাকেন প্রবাসী শ্রমিক ভাইয়েরা, তারা বাংলাদেশে টাকা পাঠিয়েছে, সেটা দিয়ে রেমিটেন্স বেড়েছে। আর যেটা বললেন প্রথমটা কি বললেন যে মাথাপিছু আয় বেড়েছে, এখন ধরেন বাংলাদেশে মাথাপিছু আয় যদি $2,200 হয়ে থাকে, $227 হয়ে থাকে, সবচেয়ে বেশি খুশি হব আমি নিজে ব্যক্তিগতভাবে। কিন্তু একটা রিক্সা শ্রমিক, দোকানদার, হকার, একটা মানে কৃষক, একটা শ্রমিক, তার বেতন যদি তার আয় যদি $2,270 হতো আমি খুশি হতাম। তাই আজকে কি তাদের বেতন কি এত বেড়েছে? আয় বেড়েছে? একটা গার্মেন্টস শ্রমিকের আয় কি বেড়েছে? সাধারণ শ্রমিকের আয় কি বেড়েছে? বাড়েনি, বেড়েছে গুটি কয়েক ব্যক্তির। এখন কারো বেতন আপনার হয়তো 10 লাখ টাকা, 15 লাখ টাকা, আবার কারো বেতন আপনার 5,000 টাকা। সব গড় আয় এক করে কিন্তু বলা হয় যে সকলের আয় এক করে কিন্তু এটা গড় আয় ধরা হয়, সেই গড় আয় এখানে বেড়েছে। এইটাও তো আমরা দেখি যে বাংলাদেশে এখন কোটিপতির সংখ্যা বেড়েছে, এই করোনাকালেও কোটিপতির সংখ্যা বেড়েছে, করোনাকালেও কালো টাকা সাদা করা হয়েছে, মানে করোনাকালেও তো দুর্নীতি হয়েছে। এই যে আপনার প্রতিনিয়ত আমরা দুর্নীতির খবর দেখছি। গত পরশুদিনে আমরা দেখলাম এই যে কোন একটা সরকারি হাসপাতালে একটি মানে সুইয়ের দাম 250 টাকার সুই, সেই সুই আপনার 25,000 টাকা দিয়ে কেনা হয়েছে। একটি চিমটা, যে চিমটা দিয়ে আপনার টিস্যু ধরা হয়, সেটা আপনার দাম হচ্ছে আপনার 200 টাকা না কত, 400 টাকা, সেটা ধরা হচ্ছে 20,000 টাকা। এই যে অবাধ দুর্নীতি চলছে, সেই দুর্নীতির বিরুদ্ধে বলাটা কি সরকারের বিরুদ্ধে বলা আমাকে অন্যায় হয়েছে? অন্যায় না। এগুলো আমরা কেন বলি? সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য বলি। সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যতে ভালো কাজ করতে পারে। হ্যাঁ, এখানে যেটা উনি বলেছেন যে আমি একটা লাইন শেষ করি। কামাল ভাই বললেন যে বিএনপি এবং তার বুদ্ধিজীবী ছাড়া নাকি কেউ সরকারের সাফল্য দেখতে পায় না। আচ্ছা, আমাদের কথা বাদ দেন, আপনার অন্যান্য রাজনৈতিক দলে যে কমিউনিস্ট পার্টির প্রিন্স ভাই আছেন, ওনারা বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, বুদ্ধিজীবীরা বলেন, সবাই তো ওই সরকারের সমালোচনা করছে। সরকারের সমালোচনা যদিও এখন করা খুব কঠিন, সমালোচনা করলেই নারী সাংবাদিক বলেন, তারপরে কার্টুনিস্ট বলেন, ব্লগার বলেন, সবাইকে তো জেলে নিয়ে যাচ্ছে আপনার এই যে আইসিটি মামলা দিয়ে। এটা তো অবাস্তব নয়। তো এর পরেও তো সমালোচনা দেশব্যাপী হচ্ছে এবং যতটুকু সরকারের বিধিনিষেধ আছে সেটুকে অতিক্রম করে। আপনার কাছে আবার ফিরবো, রুহিন হোসেন প্রিন্স, আমি আপনার কাছে আসতে চাই। আমি মোটা দাগে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে মানে বাংলাদেশের রাজনীতিতে যদি একটু মানে বড় আকারে দেখা যায়, সেটি হচ্ছে যে মানে সরকারি দল এবং বিরোধী দল মানে একটি নয়, মানে সামগ্রিকভাবেই একদমই মোটা দাগে একটি মানে বৈরিতার অবস্থান নিয়ে থাকে। মানে বিরোধী দল যা বলছে সবই উড়িয়ে দেয়া এবং সরকার যা করছে সবই উড়িয়ে দেয়া। এই দুই যে মানে এই যে বৈরী অবস্থান, এটাকে আসলে কতটুকু রাজনৈতিক দায়িত্বশীলতা বলা যাবে? না, ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি এই যে সরকারি দল এবং বিরোধী দল, আমার বিবেচনায় এটা বাংলাদেশের ভোটের বিবেচনায় বলছেন, যদিও এখন ভোট নামক কোনো জিনিস নাই, সেটা অন্য আলোচনা। কিন্তু আমাদের কাছে যদি বলেন, আমি তো দেখি যে যাদেরকে সরকারি দল বিরোধী দল বলছেন, আপনি যদি অর্থনৈতিক নীতিমালার দিকে দেখেন, তাহলে এখন আপনি মেজর পার্থক্য খুঁজে পাবেন না। অন্যান্য বিষয় পার্থক্য অবশ্যই আছে, সেটাই। তা সেই বিবেচনায় এদেরকে আমরা বলি যে শাসক গোষ্ঠীরই অংশ। কিন্তু প্রধান যে জায়গাটা আপনি বলতে চাচ্ছেন যে এই যে পরস্পর কখনোই যেন কোনোটার কি বলে খুঁজে পায় না এবং কেউ কারো ভালো দেখে না,
দেখে না। হ্যাঁ, সেটার একটা বড় কারণ হচ্ছে যে আপনি রাজনীতিতে নীতিটা প্রধান না হয়ে যখন শুধুমাত্র ক্ষমতা, ক্ষমতা অবশ্যই, কিন্তু শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য বা যাওয়ার জন্য হয়, তখন হয় কি যেকোনো ভাবে ক্ষমতায় থাকতে গেলে ওই ভোটের বিবেচনায় যারা আছে তাদেরকে ঘায়েল করতে হবে, আর যারা ক্ষমতায় আছে তাদেরকে যেকোনো বিবেচনায় শুধুমাত্র ভোটে যাওয়ার জন্য হলেও ঘায়েল করতে হবে। সুতরাং ওই জায়গাগুলোই প্রধান হয়ে দাঁড়ায় বলে আপনি এই সংকটগুলো দেখেন। তা আমাকে যদি বলেন আপনি দায়িত্বশীলতার কথা বলেছেন, আমি তো দেখি এখন এই দায়িত্বশীলতাই চলছে। সুতরাং একে আপনি দায়িত্বশীলতা না বললে তো চলবে না, বরঞ্চ দায়িত্বশীলতার এখন একটা রূপ, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমার বিবেচনায় যেটা দেখছেন এটাই হচ্ছে এই যে স্ব দলের দায়িত্বশীলতা। আমি এইভাবে জিনিসটাকে দেখতে চাই, এবং সেটা আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে যে কোন নীতির উপরে দাঁড়ায় করছি সেটার উপরে একটা প্রধান আপনি দেখতে পাবেন। আপনি আমি যদি এবার বলি যে দেখেন, এই যে আপনি এই কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, আপনি যদিও আমাকে প্রশ্নটা করেন নাই, যে এই সরকারের কি কোনো ভালো কাজ নাই, এই শুনে মনে হচ্ছিল আপনি যদি প্রশ্ন করেন আমি কুইক একটা বলবো যে হ্যাঁ, অবশ্যই। তো অন্যতম ভালো কাজ হচ্ছে ৭১-এর ঘাতকদের বিরুদ্ধে তারা কি বলে বিচার করেছে, অনেকে ফাঁসিকে কাস্টে ঝুলিয়েছে এবং বিচার চলমান রেখেছে, এটা তো অন্যতম ভালো কাজ। কিন্তু আবার কি এই সরকারের সময় ভোট এবং গণতন্ত্রের যে উদাহরণ সৃষ্টি করেছে, বাংলাদেশের হিস্ট্রিতে এত খারাপ ঘটনা ঘটে নাই যে দিনের ভোট আর দিনে নাই রাতের ভোট হয়েছে। এটা ধরেন আর তো অনেক ঘটনা আছে, তা সেদিকে যেতে চাই না। আর যে আপনি যে বিরোধী দলের কথা বলছেন, সেইখানে কি বলবেন যে কি বলে জনগণের পক্ষে লড়াই থেকে তার লড়াইটা অন্য জায়গাটায় প্রধান, এটা আমরা দেখতে পাই। যাই হোক, আপনি যদি বলেন আপনি অন্যটা বাদ দেন, এই যে এখন একটা আমরা অতিমারি অতিক্রম করছি, এটা একটা বড় মহামারী। আপনি এইখানে আপনি একটা তথ্য আপনাকে আমি একটু জানাই দিতে চাই আপনার মাধ্যমে দেশবাসীকে, যে অর্থনীতির কথাটা তো বলা হয়, সেটাই তো একটা প্রধান বিষয়। এইখানে বলা হচ্ছে যে আমাদের কৃষি, তাহলে কৃষিতে গতবারে এত সবের পরে তার উৎপাদন অব্যাহত রেখেছে। আমাদের প্রবাসী শ্রমিকরা তারা কিন্তু তাদের যা সঞ্চয় ছিল, এবং এই তথ্য অনেকে বলে অনেক জায়গায় লোন করেও তারা কিন্তু বাংলাদেশে টাকা পাঠিয়েছে, যার উপরে আমরা গল্প করছি। আমি এবার দুইটা তথ্য আমি আপনার মাধ্যমে জিজ্ঞেস করি। গতবার কৃষিতে ভর্তুকির এই দুঃসময়ে সরকার দিয়েছিল ৯,৫০০ কোটি টাকা। আপনি বলেন তো তার মধ্যে গত এই মানে গত মাস পর্যন্ত এটা কতটুক ছাড় করা হয়েছে শুনবেন? তথ্য বলছে ৯,৫০০ কোটি টাকার মধ্যে ৩,৭৭৬ কোটি টাকা। আর কিন্তু ছাড়ের কোনো খবর নাই। প্রবাসী নিয়ে এত কথা বলছি, কি দুরবস্থায় বাংলাদেশে থাকে দেখেন। আমরা সাধারণভাবে ৮ লক্ষ প্রবাসী বিদেশে যায়, এখন কিন্তু ২ লক্ষ ঠেকে গেছে বাস্তব কারণে, এবং যারা আসছে তারা যেতে পারছে না, তাদের জন্য আমরা কি ভূমিকা পালন করছি? তাহলে এখানে এই হচ্ছে আমাদের দায়িত্বশীলতার জায়গায় দাঁড়িয়েছে। তথ্য শোনেন, সরকার এবারের যে ১,২৮,০৫৩ কোটি টাকার যে প্রণোদনার প্যাকেজ ঘোষণা করেছিল মার্চ মাস পর্যন্ত, তা কিন্তু এগুলো অনেকে ঋণ পরিশোধও করতে হবে ৭৭,৪৭১ কোটি টাকা, এর বেশি কিন্তু তারা এখনো দিতে পারে নাই। একমাত্র এই যে গার্মেন্টস মালিকরা যে ৫,০০০ কোটি টাকা, ওইটা ছাড়া কিন্তু যায়নি। এবং আমি তো একটা তদন্ত দাবি করি, যে টাকাটা তারা নিয়েছে শ্রমিকরা পায়নি, কত টাকা ফিক্সড ডিপোজিট এবং অন্য জায়গায় করেছে, এই তথ্য দেয়া হোক। আমি আপনাদেরকে বলি, এই যে এসএমই খাত যে ২,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল, বয়স্ক ভাতা বিধবা ভাতায় ১৫০টি উপজেলা সম্প্রসারণের যে ১,২০০ কোটি টাকা দেওয়া হয়েছিল, দ্বিতীয় লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ বিতরণের জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আপনি শুনবেন গত মার্চ পর্যন্ত কত টাকা বরাদ্দ করা হয়েছে? এই ৩ খাতে ১ টাকাও বরাদ্দ করা হয়নি। এই তো দায়িত্বশীলতার জায়গা আমরা দেখছি। আপনি শুনবেন তৈরি পোশাক এবং চামড়া খাতের শ্রমিকদের সহায়তার জন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, তার মধ্যে সরবরাহ করা হয়েছে মাত্র ৬ কোটি টাকা। প্রান্তিক জনগোষ্ঠী ও নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ছিল ১,৫০০ কোটি টাকা, তার মধ্যে সরবরাহ করা হয়েছে ৫৭০ কোটি টাকা। আর এই বরাদ্দ টাকা কোথায় যায়? স্বাস্থ্য খাতে যা আমাদের বরাদ্দ ছিল গতবারে, তার ৪২% মতো খরচ হয়েছে। এবং আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। কামাল ভাই, যেটি হচ্ছে যে আপনি যে সকল রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গীকারের কথা বলেছেন, সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলো আসলে শুধুমাত্র বরাদ্দের ভেতরেই সীমাবদ্ধ, মানে খুব কমই সেগুলো ছাড় হয়েছে। আরেকটা বিষয় আমি জানতে চাই, এগুলি সেটা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং রহিন হোসেন প্রিন্স দুইজনই এনেছেন, মানে গণতন্ত্র নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগের দায়িত্বশীলতা কতটুকু, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, প্রিন্স সাহেব একটা কথা আমি আগে কিছু উত্তর দিয়ে নিই। যেমন এইখানে আপনি বিচার ব্যবস্থার কথা বললেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০০৩ সালে ১ এপ্রিল বলছে, বাংলাদেশ সরকার পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন, অসংখ্য গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছেন এবং
এই উদ্দেশ্যে উচ্চ আদালত স্বাধীনতা ভোগ করলেও নিম্ন আদালত দুর্নীতিগ্রস্ত। 2003 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে বাংলাদেশের সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ, মার্কিন রাষ্ট্রদূত হেরি টমাস 2005 সালে। আর 2001 সাল থেকে 2006 সাল 16 জন সাংবাদিক খুন হয়েছিল। এবং ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের নেতা, উনি কুষ্টে গিয়েছিলেন কয়েকজন সাংবাদিক নেতৃবৃন্দ নিয়ে। সেইখানে একজন সাংবাদিক মানবকণ্ঠের একজন প্রতিনিধিকে বিএনপি জামাতের কর্মীরা 2 হাত ভেঙে দিয়েছিল, আঙ্গুল কেটে ফেলেছিল। তার প্রতিবাদে গিয়েছিলেন ইকবাল সোবহান, সেখানে প্রতিবাদ সভা করতে পারেনি, মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছিল, সাংবাদিক নেতারা পালিয়ে এসেছিলেন। এই হচ্ছে বিএনপির আমলে গণতন্ত্রের সুশাসনের নমুনা। আর একটা কথা যেটা বললেন যে এই সরকারি সাংবাদিকদের সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছেন, এবং প্রিন্স সাহেব এটা দেখেন না যে এই আমলে আপনার 41টা টেলিভিশনের অনুমোদন দিচ্ছে, 31টা অনিয়ারে আছে, অনেক খলনায়করা নায়ক হওয়ার চেষ্টা করছেন, অনেক জনবিচ্ছিন্ন লোক হিরো হওয়ার চেষ্টা করছেন এই টকশোর মাধ্যমে। এইটাই দেখেন না, এটা সরকার একটি ভালো উদ্যোগ দেখেন না। এবং 560টি দৈনিক পত্রিকা বাংলাদেশে, ঢাকা এবং মফস্বল মিলে। সংখ্যায় বাড়াকে কি স্বাধীনতা বলা যাবে কি না? সংখ্যায় বাড়া, এতগুলো সাংবাদিক কথা বলতেছে সরকারের বিরুদ্ধে, সরকারের পক্ষ বলে বিপক্ষ বলতেছে। এটা কিন্তু আগে ছিল না। আগে এই টিভির মতো টেলিভিশন বন্ধ হয়ে গিয়েছিল, এই আমলে কিন্তু বন্ধ হয়নি। হ্যাঁ, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটে নাই আমি বলি না, সাংবাদিকরা নির্যাতিত হয়নি আমি এই কথা বলি না, এগুলো দুঃখজনক। আমরা এটাকে আমলে দেই, আমরা এটাকে অ্যাকসেপ্ট করি না। আর উনি যেটা বললেন স্বাস্থ্য খাতে এবার সরকার আলোচনা করছেন 7%। এই প্রসঙ্গে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে আপনারা মানে বড় 2 রাজনৈতিক দলের ভিতরে নানা বিষয়ে ভিন্ন মত থাকলেও, ভিন্ন অবস্থান থাকলেও মানে আইন আদালত নিয়ন্ত্রণ করা এবং গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মোটামুটি ক্ষমতায় গেলে একই অবস্থান নেই। এইটার উত্তর আপনি কি বলবেন? আমি গণমাধ্যম যদি কণ্ঠ রোধ করা হতো তাহলে এতগুলো সাংবাদিক এই সরকার, মানে পত্রিকা টেলিভিশন এই সরকার দিত না। সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করেন বলে 96 সালে ক্ষমতা এসে প্রথম বেসরকারি টেলিভিশন দেওয়ার উদ্যোগ নেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর প্রিন্স সাহেব বলেন যে নির্বাচন, এই নির্বাচন মাহমুদুর রহমান মান্না একটি টেলিভিশনের সাক্ষাৎকার দিয়েছেন, আপনিও দেখেছেন কিনা আমি জানি না। উনি বলেছেন যে আমরা যখন কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে জোট করলাম তখন পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করলো কে প্রধানমন্ত্রী হবেন। আমরা সিদ্ধান্ত দিতে পারলাম না, তারা চলে যেয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলেন। আর মির্জা ফখরুল নির্বাচনের দিন 11টার সময় বললেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। হ্যাঁ, এই যে মাহমুদুর রহমানের কথা দিয়ে বোঝা যায় যে প্রধানমন্ত্রী ঠিক করতে পারেন নাই বলে, এবং বিএনপির 20 জন জামাত নেতাকে মনোনয়ন দেওয়ার পর জোটের ভিতরে যে টানাপোড়া, তারা কিন্তু নির্বাচনটা করে নাই। নির্বাচন করে নাই বলে, প্রতিদ্বন্দ্বিতামূলক হয় নাই বলেই কিছু কিছু লোক নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করার চেষ্টা করছেন, সেটা সংঘাত হয়েছে। আর কিছু কিছু জায়গা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে, আমি অস্বীকার করি না। কিন্তু প্রিন্স সাহেব বলে নির্বাচন দেখেন নাই, মাগরুর নির্বাচনটা প্রিন্স সাহেব দেখেন নাই, বি চৌধুরী মান্নান সাহেবের নির্বাচনটা দেখেন নাই। 2096 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিবিসির সাংবাদিক আতাউস সামাদ কি বলেছিলেন যে আমার চোখ কান মুখ বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। তারপরেও দেখলাম যে ঢাকা শহরে 2 জন প্রার্থী 1 লাখ করে ভোট পেয়েছেন। আর বাংলাদেশের সাংবাদিক বিদেশি সাংবাদিকরা মন্তব্য করলেন 2 থেকে 3% ভোট পেয়েছে। সেই নির্বাচনে কিন্তু হয়েছেন, প্রিন্স সাহেবের ওইটা দেখেন নাই। অর্থাৎ আমার যারে দেখতে খারাপ লাগে তার সব কর্মকাণ্ড খারাপ লাগে। আপনি দেখেন এই যে করোনার মধ্যে শুরুতে বলা হয়েছিল 20 লক্ষ লোক না খেয়ে মারা যাবে, এই অপপ্রচার চালানো, আতঙ্ক ছড়ানো হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে প্রিন্স ভাই যে পরিসংখ্যান দিলেন সেখানে হচ্ছে যে আপনাদের বরাদ্দ বড় বড় বরাদ্দ আছে না, আমি ছাড়টা তো যতটুক লাগবে ততটুক তো দিতে হবে। বরাদ্দ রাখা হয়েছে যে আস্তে আস্তে যত মানুষের সংখ্যা বাড়বে। আজকে কিন্তু গ্রামে কোনো লোক না খেয়ে বাড়াতে না। আজকে গ্রামে কিন্তু কোনো ওই আগে সোনের ঘর ছিল, গোলপাতার ঘর ছিল। আপনারা তার টানা 3 বার ক্ষমতায় আছেন এবং মানে বাজেটের যে বরাদ্দ সেটি খরচের ক্ষেত্রে মানে অদক্ষতা বা সীমাবদ্ধতার কথা এটা নতুন কিছু না, কিন্তু এত 3 বার ক্ষমতা থাকার পরে যে সেটা যে উন্নতি হলো না, সেটা আপনি কিভাবে দায়িত্বশীলতা বলবেন? আমি বলেন যে যদি এই অর্থ বরাদ্দ না হইতো
তাহলে তো আজকে বাংলাদেশে মানে বরাদ্দ নিয়ে প্রশ্ন হচ্ছে না, বলছেন মানে ছাড় হচ্ছে না, মানে খরচ করা যাচ্ছে না। না, খরচ করা আমার যতটুকু লাগবে ততটুকু তো খরচ করব। আমি আপনার বলি, আজকে 18,000 কমিউনিটি ক্লিনিক করা হয়েছে, বিএনপির আমরা ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে হাসপাতালের সংখ্যা বাড়ছে, বাংলাদেশে প্রতিটি থানায় হাসপাতালের সংখ্যা বাড়ছে, আপনি ভালো করে জানেন, এবং মেডিকেল কলেজের সংখ্যা বাড়ছে, হাসপাতালের সংখ্যা বাড়ছে। কামাল ভাই নিশ্চয়ই আমি আপনার কাছে আমি আর একটু শেষ করে দিই। আজকে দেশে যেটা বলেন যে চোখে দেখে না, আমি যেটা বললাম যে আজকে দেশে তো উন্না বলেন যে এই সরকার 12 বছরে কিছু দেখেনি। প্রিন্স সাহেবরা সীমান্ত চুক্তি নিয়ে চিৎকার করছেন, এই সরকার কিন্তু জিয়া থেকে বেগম খালেদা জিয়া 28 বছর যারা ক্ষমতা ছিল সীমান্ত চুক্তি করেনি, শেখ হাসিনা করছেন। এই সরকার সমুদ্র বিজয় করছেন। এই সরকার আপনার আজকে গঙ্গার পানি চুক্তি করছেন। এই সরকার আজকে মেট্রো রেল করছেন। এই সরকার আজকে আপনার আমি করছি যে পদ্মা সেতু, এই করোনার মধ্যে পদ্মা সেতু করছেন, আজকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছেন। এই সরকার পাশাপাশি এই করোনা মোকাবেলার মধ্যে সকল সংকট মোকাবেলা করছেন, এবং বিশ্ব মিডিয়া আজকে সরকারের প্রশংসা করছেন, বিশ্ব নেতৃত্ব সরকারের প্রশংসা করছেন। আমি খালি একটা কথা বলতে চাই, উনি দুর্নীতির কথা বললেন। মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়েটি 11 মার্চ 2008 উনি বলেছেন তারেক রহমান ভয়ানক দুর্নীতিবাজ, তিনি দুর্নীতি করে কোটি কোটি ডলার কামিয়েছেন, তাকে যুক্তরাষ্ট্র এই যে প্রথম আলো নিউজ, এটা মার্কিন রাষ্ট্র 2008 আপনি দেখেন। আরেকটা প্রমাণ দিতে পারবেন না, আরেকটা দেখাচ্ছি কথা বলে। আচ্ছা 24 আগস্ট 2006, হ্যাঁ আমি আপনি পরে বলেন, খালেদা জিয়ার ছেলেরা বিএনপি জামাত জোট সরকারের মন্ত্রীদের আত্মীয়রা সরাসরি কমিশন বাণিজ্য করছে, তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির করছে। আর স্বাস্থ্য খাতে দুর্নীতি এখন হচ্ছে না, শুধু এখন হচ্ছে দুর্নীতি, আমি অস্বীকার করি না, এখনও স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়। কিন্তু উনাদের নেতা ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, প্রথম আলো নিউজ যে উনার স্ত্রী এবং উনার নামে যুক্তরাজ্যে আপনার যে টাকা রেখেছিলেন, যুক্তরাজ্যে টিএসবি অফিসের প্রাইভেট ব্যাংকিং স্ত্রীর সঙ্গে যৌথ নামে ফিক্সড টার্ম ডিপোজিট নামে হিসাবে 8,04,142.13 ব্রিটিশ পাউন্ড জমা করেছিলেন বাংলাদেশি টাকা। দুর্নীতি কিন্তু সব আমলেই হয়। প্রিন্স উনি যতগুলো প্রসঙ্গ তুলেছেন প্রতিটাই আপনি বলেছেন যে ওনাদের আমলেও হয়েছে। একজন সাধারণ ভোটার, একজন সাধারণ নাগরিক যদি প্রশ্ন করেন, মানে দুই রাজনৈতিক দলই এই সকল ক্ষেত্রে স্বাস্থ্য সহ অন্যান্য যত প্রসঙ্গ এসেছে সেই ক্ষেত্রে আসলে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছে কিনা, না সেই ক্ষেত্রে আপনি কিভাবে আলাদা করবেন? এক সেকেন্ড, আলাদা হচ্ছে এখানে যে এই আমলে স্বাস্থ্য খাতে আপনার উন্নয়ন হয়েছে। আপনি যেটা বলছেন যে স্বাস্থ্য খাতে এই আমলে উন্নয়ন হয়েছে, আমি আপনার এক এক করে মানে দুই সময়ই আমরা অনিয়ম, দুর্নীতি, নানা ধরনের অভাব অভিযোগ শুনতে পাচ্ছি। তাহলে মানে এই সকল ক্ষেত্রে রাজনৈতিক দায়িত্বশীলতার উদাহরণটা তাহলে কি? না, দুই আমলে আপনি যেটা বলবেন যে স্বাস্থ্য ক্ষেত্রে দুই আমলেই হয়েছে, স্বাস্থ্য খাতে কিন্তু এই আমলে উন্নতি হয়েছে। আপনি দেখেন করোনার মোকাবেলায় একটা ল্যাব ছিল, আর আজকে 243টা ল্যাব ছিল। আজকে বাংলাদেশে আপনি যেটা বললেন যে স্বাস্থ্য খাতে জননেত্রী শেখ হাসিনা আপনি এই বাজেটও ডাক্তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছেন, এবং 2000 চিকিৎসক, 6000 নার্স, 732 জন স্বাস্থ্যকর্মী 15 দিনের ভিতরে নিয়োগ দিয়েছেন এই সরকার। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ হাসিবুর রহমান, ঢাকা শাইনবাগে অবস্থান করছি। আমার ছোট্ট একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, বর্তমানে আমরা বিভিন্ন আলোচকবৃন্দ থেকে আলোচনায় দেখতেছি বা শুনতেছি ভোট নিয়ে। তো আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে জিয়াউর রহমানের প্রথম যে নির্বাচন, সেই নির্বাচনে হানা একটা ভোট হয়েছিল, এবং বিশেষ করে কাউকে প্রার্থী হতে দেওয়া হলো না, হানা ভোট জিয়াউর রহমানের ওই ভোটটা। সেই সময় তো আমাদের প্রার্থী হতে দেয়নি। সেই সময়ের প্রেক্ষাপট, সেই সংগঠন করা লোক এখন কিভাবে বলে যে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন? আসলে কি কথাটা আমি ক্লিয়ার না, আমি জানতে চাই যে তারা কিভাবে এই প্রশ্নটা রাখতে পারে। ইমরান সালেহ প্রিন্স, মানে সব মিলিয়েই মানে যেটি আপনি মানে যতগুলো প্রসঙ্গ তুলেছেন, পাল্টা আবার কামাল ভাই
একই প্রসঙ্গ একই সময় আপনাদের সময়ে ঘটেছিল সেগুলি বলা হচ্ছে। মানে মোটা দাগে আমি জানতে চাই সেটি হচ্ছে মানে রাজনৈতিক দায়িত্বশীলতা তাহলে কোথায়? মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে যে কোনোভাবে হোক ক্ষমতাটা ধরে রাখতে হবে, অথবা যে কোনোভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। আপনারা যে সকল অভিযোগ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে করছেন, তাহলে আসলে রাজনীতির কমিটমেন্ট, সাধারণ ভোটারদের কাছে কমিটমেন্টের জায়গাটা আসলে কোথায়? দেখুন, সবাই তো দেখা যাচ্ছে যে একই দোষে দুষ্ট। আমি দর্শক যে প্রশ্নটা করেছেন সেটা ছোট্ট একটা জবাব দিই। ওনার জানা উচিত যে গণভোটে কখনো কেউ প্রার্থী থাকে না। এইসব যেসব গণভোট হয় সেখানে কেউ প্রার্থী থাকে না। কোনো একটা বিশেষ ইস্যুতে গণভোটটা হয়, সেটার পক্ষে বা বিপক্ষে কে আছেন সেটা উত্তর দেবে। তো সেখানে বিএনপি কাউকে মানে সেই সময় কাউকে প্রার্থী হতে দেওয়া হয় নাই, এটা প্রশ্নটা অবান্তর অমূলক। তো যাক, আপনি যে প্রশ্নটা আপনি এখন আমাকে বললেন বা করলেন সেটা হচ্ছে যে একই দোষে দুষ্ট। দেখেন, দুর্নীতি বাংলাদেশে কিন্তু নতুন না। এটা আপনার এই স্বাধীনতা পরবর্তী কাল থেকেই দুর্নীতি ছিল, আবার আগেও ছিল, পাকিস্তান আমলেও ছিল, স্বাধীনতা পরবর্তীকালেও দুর্নীতি ছিল। দুর্নীতি কিন্তু বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে। কিন্তু বর্তমান আমলে যে দুর্নীতি, সেই দুর্নীতির একটা অবস্থান বলি। উনি বললেন যে বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতে অনেক উন্নয়ন হয়েছে, এইটা উনি বলতে পারেন, কিন্তু এই উন্নয়নের সাথে যে দুর্নীতি হয়েছে এটাকে তিনি অস্বীকার করতে পারেন না। তিনি বলেছেন ওনারা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। 12 বছর যাবৎ তারা একটানা ক্ষমতায়, যেভাবেই হোক, জনগণের ভোটের অধিকার হরণ করেই হোক, দিনের ভোট রাতে করেই হোক, যেভাবেই হোক তারা আজকে ক্ষমতায় আছে। কিন্তু তখন তারা কিন্তু প্রতিবারই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার নিয়ে কিন্তু তারা জনগণকে প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ, আমরা জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু দেখা গেল 12 বছরে আপনার দুর্নীতির কিন্তু শেষ নাই। এই যে কিছুদিন আগেই তো আমরা পত্রিকায় দেখেছি যে একটা হাসপাতালে, সরকারি হাসপাতালে পর্দা কেনার জন্য একটা পর্দা 35 লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে। এটা কি আগে কখনো ছিল? এই যে করোনাকালে যে দুর্নীতি হলো, এই যে কিছুদিন আগেই প্রথম আলো যে এক রিপোর্টার রোজিনা ইসলাম, তিনি রিপোর্ট করেছিলেন যে সরকারি হাসপাতালে কেনাকাটার জন্য 350 কোটি টাকা আপনার দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে। এটা কি আগে কখনো হয়েছে? সব বাদ দেন, এই যে আপনার গত 2-3 দিন আগেই একটি পত্রিকায় বের হয়েছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে গত 1 মাসের যে কেনাকাটা, সেখানে আপনার একটা সুই কেনা হয়েছে, 250 টাকার সুই কেনা হয়েছে 25,000 টাকা দিয়ে। সেখানে কি ইউরিনাল ব্যাগ, 60 টাকার ইউরিনাল ব্যাগ কেনা হয়েছে 1300 টাকা দিয়ে। একটা টিস্যু ফরসেপস, মানে যেই চিমটাটা দিয়ে টিস্যু ধরা হয় হাসপাতালে, সেটা 400 টাকা দাম, উন্নত মানের, সেটা 20,000 টাকা দিয়ে কেনা হয়েছে। তো এটা কি আগে কখনো ছিল? আগে কখনো এগুলো ছিল না। আজকে ওনারা এই যে আপনার ক্যাসিনোর কথা তখন আমরা ভুলতেই বসেছি। বর্তমান সরকারের আমলে যে ক্যাসিনোর যে বিস্তার, এটা কি আগে কখনো ছিল? ছিল না। তো এগুলো তো ওনারা রোধ করতে পারেন নাই, বরঞ্চ নতুন নতুন দুর্নীতির খাত তারা তৈরি করেছে এবং দুর্নীতিবাজদের তারা আপনার সৃষ্টি করেছে। আজকে যে মেগা উন্নয়নের কথা বলা হচ্ছে, মেগা উন্নয়ন মানে মেগা দুর্নীতি হচ্ছে। আমি একটা ছোট্ট কথা বলি, উনি বলেছেন যে আমরা সরকারকে সাধুবাদ দিতে পারি না। হ্যাঁ, এই যে বলি, বাংলাদেশের এখন পার কিলোমিটার রোড কনস্ট্রাকশন ব্যয় এই মুহূর্তে প্রায় 60 কোটি টাকার কাছাকাছি, কিন্তু বিশ্বে এটা হলো অনেক মানে বেশি, আর ভারতে হচ্ছে সেটা 12 বা 13 কোটি টাকা। যদি বাংলাদেশে এই ভারতের কথাই যদি ধরি, তার কাছাকাছি যদি থাকতো এই পার কিলোমিটার রাস্তার যে খরচ 12 বা 13 কোটি টাকা বা 15 কোটি টাকাও যদি থাকতো, সরকারকে সাধুবাদ দিতাম। সরকার তো সেটা করতে পারে নাই। আজকে পদ্মা সেতুর কথা বলা হচ্ছে, পদ্মা সেতু প্রথম যখন প্রকল্প নেওয়া হয় 10,000 কোটি টাকার বাজেট ছিল, সেটা আজকে বাড়তে 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 4টা পদ্মা সেতু করার মতো আপনার বাজেট তারা নিয়ে গেছে। এখন এটা শেষই হয় নাই, শেষ হওয়া পর্যন্ত কত টাকার বাজেট হবে সেটা বলা যায় না। এগুলো তো সব দুর্নীতি হয়েছে। পদ্মা সেতুর নামে তার চরের জমি কেনা হয়েছে হাজার হাজার শত শত কোটি টাকা দিয়ে, সেই টাকা পানিতে গেছে, সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, সংবাদপত্রে প্রকাশ হয়েছে। সেটা তো বিএনপির বক্তব্য নয়। সেটা যদি না করতো, সরকারকে ধন্যবাদ দিতাম। তাহলে ধন্যবাদ তো আমরা দিতে কার্পণ্যবোধ করি নাই। এই যে বলেছেন যে সমুদ্র সীমা নিয়ে সরকার বিজয় অর্জন করেছে, এটা আমরা প্রথমে আমরা ধন্যবাদও দিয়েছিলাম সরকারকে সংসদে দাঁড়িয়ে। কিন্তু পরে যখন আমরা দেখলাম এটা হচ্ছে, শ্রীলঙ্কাও বলছে যে তারাও আপনার, মায়ানমারও বলছে তারাও বিজয় অর্জন করেছে, তাহলে বিজয় অর্জনটা করলো কে? সরকার, বাংলাদেশ সরকার না মায়ানমার সরকার? বরঞ্চ পরে দেখলাম বাংলাদেশের যে পাওনা যেগুলো ছিল বা যেসব সীমানা বাংলাদেশের মধ্যে থাকার কথা ছিল, সেটাও মিয়ানমারকে তারা ছেড়ে দিয়ে আসছে। তো ধন্যবাদটা জানাবো কেন? কিভাবে জানাবো?
মানে কোনোই ধন্যবাদ আপনি আজকে দেখেন যে একটু দর্শক অপেক্ষা করছে, প্লিজ ভাই একদম যদি সংক্ষেপে বলেন। আমি একটা শেষ করি। এই যে ওনারা বলছেন যে করোনা কালে তারা অনেক ব্যবস্থা নিয়েছে। আজকে করোনা কালে দুর্নীতির কথা তো বললামই। এই যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, এই যে লকডাউন দিয়ে কর্মহীন হয়ে পড়ছে, তাদের দিকে তো সরকার তাকায় নাই। তাদের দিকে তো সরকার তাকায় নেই। 2 বার 2,500 টাকা করে 36 লক্ষ মানুষকে দিয়েছে, সেটাও আবার রাজনৈতিকভাবে দলীয়করণ করা হয়েছে। তারপরেও আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম যে এই যে নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের প্রতি পরিবারকে মাসে 5,000 টাকা করে দেন, 3 মাসের জন্য 15,000 টাকা দিয়ে তাদেরকে ঘরে রাখেন, লকডাউনটা কার্যকর করেন, সংক্রমণটা কমুক। সেটাও তো সরকার করেনি। সেটা করলেও তো আমরা সরকারকে আপনার ধন্যবাদ জানাতে পারতাম। জি, একজন দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন? আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। বলছিলাম, আমি আওয়ামী লীগের সুনামধন্য সাংগঠনিক সম্পাদক মহোদয়ের নিকট জানতে চাই যে আমাদের তো জনগণের মাথাপিছু উন্নয়ন অনেক হয়েছে, মাথাপিছু আয় অনেক বৃদ্ধি হয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ তো মাথাপিছু আয় দিয়ে কি করবো? আমাদের তেলের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আমাদের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে। এই উন্নয়ন কি আমাদের সাধারণ জনগণের কি কাজে আসবে? আর আমাদের বাম দলের নেতার কাছে আমার প্রশ্ন যে ভারতে একটা জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পাইলে বাম দলগুলো রাজপথে নামে, এই যে সোয়াবিন তেলের দাম এত বৃদ্ধি পেল, আপনাদের তো আমরা রাজপথে দেখলাম না। জি, রহিন হোসেন প্রিন্স, আপনি যদি বলেন আপনাদেরকে উনি রাজপথে কেন দেখলেন না? ভারতের বাম দলের ভূমিকা এবং বাংলাদেশের বাম দলের ভূমিকায় উনি ভিন্নতা দেখছেন। না, এটা তো আমার মনে হয় যে হয়তো দেখার ব্যাপার, বা পত্রিকা সবটা দেয় না। যেমন আজকেও তো আমরা রাজপথে ছিলাম, আজকেও আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে রাজপথে ছিলাম, এবং এই যে তেলের মূল্য বৃদ্ধি বলেন, তারপরে এই যে আমাদের কি বলে গ্যাস সিলিন্ডারের মূল্য যেটা বেঁধে দেওয়া হয়েছে সেটা চলছে না, আমরা প্রত্যেকটা ঘটনা আমাদের সাধ্য অনুযায়ী আছি। কিন্তু হ্যাঁ, হয়তো উনি যত বড় ক্ষমতা সম্পন্ন হিসেবে দেখতে চান, এখনো সেটা আমরা শক্তির কারণে হয়তো আমরা দেখাতে উনি পারছেন না। এটাই হচ্ছে আমার ওনার কথার উত্তর। আমি এখানে একটু মানে কি বলে রেসপন্স করতে চাই। দেখুন, আপনি যে দায়িত্বশীলতার কথা বলছেন, আমি এখানে দুইটা একটু খালি বলি। একটা হয়তো আপনি বুঝাতে পারেন যে একটা রাজনৈতিক দায়িত্বশীলতা হচ্ছে ঠিক আছে, একটু সহনশীল ভাবে চলবে না চলবেই, তার উত্তর আমি দিয়ে গেছি এবং আপনার আলোচনার মধ্যে আসছে যে যদি এখানে নীতিটা না থেকে শুধুমাত্র ক্ষমতাটা থাকে, তাহলে একটা ব্যাপার, এই যে ঘটনাগুলো ঘটে এখন এইটা ঘটছে। এবার হচ্ছে যে আজকের এই আলোচনায় আমাদের যে অর্থনীতি, দুর্নীতি, এই যে আলোচনাগুলো হচ্ছে, তার একেবারে ভেতরের আলোচনাটা না করলে আমার ধারণা আমরা এর উত্তর খুঁজে পাবো না। প্রথম কথা যদি দেখে, ঠিকই মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ সেখানেও ছিল, দিন যত যাচ্ছে আমরা দেখি দুর্নীতির খতিয়ান তত বেড়ে চলছে। নির্বাচন নিয়েও আমরা বলেছি প্রশাসনিক কারসাজি তো ছিলই, ওই সেই আগের আমরা কি বলে জিয়াউর রহমানের আমলে দেখেছি, এরশাদ আমলে দেখেছি, আমি বলেছি সব ছাড়িয়ে গেছে এবারের নির্বাচনে। পয়েন্টটা সেই জায়গাটাই। তার মানে এক্ষেত্রে আমরা ওই যে মাগুরার নির্বাচন, অন্য নির্বাচনের কথা বলছি না তা না, কিন্তু মাত্রাটার কথা বলার চেষ্টা করেছি। এখন যে অর্থনীতির কথাটা হচ্ছে, দেখুন একটা রাজনীতির একজন ছাত্র হিসেবে আমরা কি জানেন যে রাজনীতিটা হচ্ছে উপরিকাঠামো, ভিত্তি কাঠামো কি অর্থনীতি। তাহলে আমাদের অর্থনীতির নীতিটা যদি থাকে লুটপাটের উপরে নির্ভর করে এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, তাহলে অবধারিতভাবে যে লুটপাট দেখছেন এটা আপনি চলবে। দেখুন এখানে মাথাপিছু আয়ের কথা হয়েছে, মাথাপিছু আয় বলেন তো, সরকার যেটা বলছে, আমি সরকারের তথ্য যদি যাই, তাহলে একজন মানুষ একেবারে বিদেশে থেকে যে শিশুটি আজকে জন্ম হয়েছে, তার নাকি প্রতি মাসে আয় 15,200 বা 300 টাকার বেশি। তাহলে আপনি বলেন তো যে 4 জনের পরিবার, 5 জনের পরিবার, 6 জনের পরিবার হলে মান্থলি 63,000 টাকা থেকে শুরু করে 90,000 টাকার মতো প্রতি মাসে তার আয়টা হতো। তাহলে আয়টা হয় না কেন? আবার এবার একটু ফিরে যাই, এই আয়টা তো এই যে ধরেন আমরা শুধুমাত্র কথা বলার মধ্য দিয়ে কি আয় করছি, তা বড় আয় তো আমার গ্রামের কৃষক তার উৎপাদনের মধ্যে দিয়ে, একটা বড় আয় তো আমার বিদেশের শ্রমিক সে টাকাটা পাঠাচ্ছে, এইটা তো একটা বড় বিষয়। আমাদের যে গার্মেন্টস শ্রমিক সে যে উৎপাদন করছে বিদেশে পাঠাচ্ছে, রেমিটেন্স আনছে, তাহলে এই আয়টা চলে যাচ্ছে। দেখবেন এমন নীতিমালা আমরা তৈরি করেছি আমাদের অনেকের পকেটে আসছে, তাদের জায়গায় যাচ্ছে না। তাহলে এইটাকে বলে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়, যে যারা উৎপাদনের সাথে জড়িত তাদের কাছ থেকে কলা কৌশলে করে নিয়ম নীতির মধ্য দিয়ে ওই টাকাটা আমাদের পকেটে আনছি, তাদের পকেটে যাচ্ছে না বলে আজকে এই সংকটটা হচ্ছে। এবং এমনই হচ্ছে আজকে তথাকথিত প্রজেক্ট বাংলাদেশের নামে এই যে
তারপরে কিন্তু তথাকথিত আইনের নামে আইনি দুর্নীতি, বেআইনি দুর্নীতি, এইটা কিন্তু এই ধরনের কিছু মানুষের পকেট ভারী করার জায়গাটায় যাচ্ছে। সুতরাং আপনি অর্থনীতি কিসের উপরে দণ্ডায়মান হয়ে করছেন তার উপরে কিন্তু নির্ভর করছে যারা ক্ষমতায় আছে তারা কি স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত জায়গায় যেয়ে পারবেন কিনা। পারবেন না তো, কারণ এখন হচ্ছে দেখেন দুর্নীতিবাদ যারা, তাদের সাথেই এই সরকার আগেও যারা ছিল, এখন দিন যত যাচ্ছে এই সরকারগুলো খালি সম্পর্ক নেই, তারাই হচ্ছে একটা প্রধান জায়গায় চলে আসছে। আপনি যারা আইন প্রণেতার নাম বলা হচ্ছে তাদেরকে অবস্থা দেখেন, কানাডার কথা হচ্ছে, ওই যে বেগমপাড়ার কথা বলেন, মালয়েশিয়া যারা সেকেন্ড হোম করেছে, অন্য জায়গায় সেকেন্ড হোম করেছে, তাদের চেহারা দেখেন। টাকা পাচারের কথা বলা হচ্ছে, আপনি দেখেন কোন সাধারণ মানুষ যারা টাকা উৎপাদনের সাথে জড়িত তারা পাচার করতে পারে, তারা কিন্তু করছে না, করছে অন্যরা। কারণ এই পুরোটাই হচ্ছে আমাদের কোন অর্থনৈতিক নিয়মের উপরে দাঁড়িয়ে আছি। এই যে আমি যে বরাদ্দের উদাহরণ দিলাম, আপনি বলেন যে গার্মেন্টস শ্রমিক মালিকদের দেয়া বলা হয়েছিল শ্রমিকদের জন্য, তারা কিন্তু 5,000 কোটি টাকা পেল, ওইখান থেকে কিন্তু বরাদ্দ ছাড়ের অসুবিধা হয় নাই। কিন্তু যে কৃষকের নিয়ে এত আমরা গল্প করছি সেটা কিন্তু 9,500 কোটি টাকার মধ্যে 3,300 কোটি টাকা মাত্র হয়েছে, কারণ ওই জায়গাটাই কিন্তু যাচ্ছে না, যাচ্ছে অন্য জায়গায়। তাহলে এইটা নির্ভর করে কোন নীতির উপরে নির্ভর করে আমরা অর্থনৈতিক নীতিমালাটা পরিচালনা করছি। তা যখন একটা লুটপাটের, এই যে নব্য উদারনৈতিকবাদী অর্থনীতির নামে একটা লুটপাটের অর্থনীতির ধারা, পুঁজিবাদী অর্থনীতির ধারা আমরা কায়েম করি, যেটা আমার মুক্তিযুদ্ধের সংবিধানের সাথে এবং যে সংবিধানে অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে তার সাথে সাংঘর্ষিক, যার জন্য কিন্তু এই দুর্নীতি অব্যাহত থাকতেছে এবং রাজনীতির সহনশীলতাটা। রহিম হোসেন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমি কামাল হোসেন ভাই আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যেটি বলা হচ্ছে যে মানে সবকিছু ছাড়িয়ে গেছে, অনিয়ম দুর্নীতি সবকিছু আপনি স্বীকার করছেন। কারো দৃষ্টিতে হয়তো অনিয়ম দুর্নীতি ছাড়িয়ে গেছে, আবার কারো কারো দৃষ্টিতে এই দেশের অধিকাংশ মানুষ মনে করে যে শেখ হাসিনার নেতৃত্বে দেশটা এগিয়ে যাচ্ছে। আমি আপনারে বলি, দেখেন উনরা বললেন যে এই যে টাকা বরাদ্দ হচ্ছে না, 2021 সালে এপ্রিল মাসে 2,000 লাখ টাকা বরাদ্দ করা আছে আশ্রয়ণ প্রকল্পে। এই পর্যায়ে প্রথম পর্যায়ে 70,000 ঘর হস্তান্তর, এটি কি বিনা পয়সায় খরচ ঘর করা যায়? এখানে টাকা বরাদ্দ হয়েছে। আপনি দ্বিতীয় পর্যায়ে হয়েছে 53,434টি ঘর। আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে গেছে এরকম এটা ভাঙতেও, এটা তো দুই জায়গায় কিছু যে অনিয়ম হয় না আমি অস্বীকার করি না, দুইটা ভাঙতেও পারে। আপনি ভূমিহীন এবং গৃহহীন 8,85,662 পরিবারের তালিকা করেছে, তাদের পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে, ঠিক আছে। আর এই করোনার সময় কিন্তু 8,600 কোটি টাকা শুধু শ্রমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। এবং আপনি দেখেন যে ওনরা বলছেন যে অসহায় মানুষ পায় না, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, নির্মাণ শ্রমিক, নন এমপিভুক্ত শিক্ষক, ইভেনকি আপনাদের সাংবাদিকদের ভিতরেও তো এই করোনার সময় 10,000 কোটি মানে 10 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সাংবাদিকদের দেওয়ার জন্য। এবং প্রথম ধাপে 3,500 সাংবাদিকদের সাহায্য করেছেন সরকার। সব পেশাজীবীর মানুষকে এই সরকার সাহায্য করেছে এই টাকাগুলো দিয়ে। হ্যাঁ, আর তিনি সাহেব বলেন যে দুর্নীতি, 5,64,000 কোটি টাকার বাজেট, বড় বড় প্রকল্প হচ্ছে, এখানে দুর্নীতি হতে পারে, আমি অস্বীকার করি না। কিন্তু ওনাদের আমলে 61,000 কোটি টাকার বাজেট ছিল, 20,000 কোটি টাকার প্রকল্পের কোনো হদিস নাই, আমার কথা না, জনকণ্ঠের হেডলাইন। উনি দেখতেছিলেন, আমি দেখাইতে পারি দুর্নীতি হয়েছে। তাই বলে কি এই আমলে দুর্নীতি হবে? হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থান আছে, তারপরে দুর্নীতি হচ্ছে। কিন্তু পাশাপাশি আমি বলি যে স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে, খন্দকার মুশাক সাহেবও দুর্নীতির দায়ে অভিযুক্ত। কিন্তু এই আমলে আপনি জানেন একটা স্পেশালিস্ট হাসপাতাল হয়েছে যে বার্ন ইউনিট হাসপাতাল, যখন 2013-14 সালে 15 সালে প্রিন্স বেড়া বাসে আগুন দিয়ে মানুষ পোড়াই মারছেন, মানুষ চিৎকার করছে, সেই সময় জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়ে একটি স্পেশাল বার্ন হসপিটাল করছে। এবং বাংলাদেশে আজকে 10টি নতুন বিষায়িত ইনস্টিটিউট হাসপাতাল হয়েছে এবং 200 ইউনিয়ন পর্যায়ে 208টি নতুন হাসপাতাল নির্মিত হয়েছে। এবং আপনি আজকে যদি বলতে পারেন 24টি নতুন মেডিকেল কলেজ হয়েছে। স্বাস্থ্য খাতে তো কাজ হয়েছে জননেত্রী শেখ হাসিনা। আমি বলি না যে দুর্নীতিমুক্ত হয়েছে, বলি না, আমাদের সৎ সাহস আছে, স্বীকার করি, কারণ দুর্নীতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে পাশাপাশি। কিন্তু জননেত্রী শেখ হাসিনার শত প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে যে দুর্নীতিগ্রস্ত দেশ পাইছে, অর্থনৈতিক মন্দার দেশ পাইছে, জঙ্গিবাদের দেশ পাইছে। আজকে জঙ্গিবাদ কিন্তু জিরো কোটে আছে। একটি প্রস্তাব দিয়েছিল যে কার্যকর লকডাউন করার জন্য 5,000 টাকা করে একদমই কার্যকর, তার বেশিও। কিন্তু যে মানুষগুলো, আপনি একটা লোকরে আজকে আমাদের দেশে যে ক্যারেক্টার, একটা লোকটা আজকে 5,000 টাকা দেবেন, কালকে খরচ করে ফেলাবে, না খেয়ে থাকবেন।
বাংলাদেশের ক্যারিকেচার আপনি জানেন, ওনারা বাংলাদেশের, ওনারা বলার লেগে বলে, কিন্তু সরকার পর্যায়ক্রমে যার যতটুক দরকার, আপনি বলেন তো করোনার সময় কোনো লোক না খেয়ে মারা গেছে? যায়নি। হ্যাঁ, কর্মহীন হয়ে পড়েছেন, আমি অস্বীকার করি না, কিন্তু কোনো লোক না খেয়ে মারা যায়নি। আর আমার এক যেটা ভাই বললেন যে সাধারণ মানুষ, আজকে একজন রিক্সাওয়ালা আগে সারাদিন 100 টাকা পাইতো কিনা সন্দেহ, আজকে কিন্তু 500 টাকার উপরে তার ইনকাম হয়। গ্রামে যা থাকে, গ্রামে কোনো বাড়িতে আজকে গোলপাতার ঘর আছে? কোনো বাড়িতে আজকে টিনের ঘর আছে? আজকে কেউ খালি পায়ে বাজার হেঁটে যায়? আজকে রিক্সা, ভ্যান, রাস্তা, মানে অবকাঠামোর উন্নয়ন হয়েছে। পাশাপাশি আর্থিকভাবেও বাংলাদেশের মানুষ আজকে খেয়ে পরে ভালো আছে। আজকে আমি আপনার বলি, এখন প্রিন্স ভাইরা হয়তো প্রশংসা করবেন, এইটা ঠিক আছে, কিন্তু আজকে আপনি দেখেন যে, আমি একটু বলি আর কি, আজকে এই করোনার সময় বিশ্ববিখ্যাত ফোর্স ম্যাগাজিন 22 এপ্রিল সংখ্যায় জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করে। তারা বলছে কি, 16 কোটির বেশি মানুষ বসবাস বাংলাদেশে, যেখানে দুর্যোগের কোনো নতুন ঘটনা, হ্যাঁ দুর্যোগ হয়, এবারও দুর্যোগ হয়েছে। করোনার প্রথম দফায় আপনি জানেন আমপান হয়েছে, তার ভিতরে 24 লক্ষ লোককে জননেত্রী সেখানে আশ্রয় কেন্দ্রে দিয়েছেন এবং শেখ হাসিনার সিদ্ধান্ত তারা প্রশংসা করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শেখ হাসিনার প্রশংসা করছেন। আপনি কয়েকদিন আগে 75তম জাতিসংঘের, আমি একদমই ছোট করে জানতে চাই, সেটি হচ্ছে যে মানে এই করোনাকালীন আপনারা যত উদ্যোগ নিয়েছেন, সেখানে মানে রাজনৈতিক নেতৃবৃন্দকে সামনে না রেখে আমলাদেরকে রাখা হয়েছে, মানে সেটিতে আসলে মানে রাজনীতিকে মানে এক ধরনের পাশে ঠেলে দেওয়া হলো কিনা? না, আমি হ্যাঁ এটা বলতেছি, আমি যেটা খুব বেশি সময় নেই, আমি বলতেছি, আপনি 75তম জাতিসংঘের অধিবেশনের সভাপতি আসলেন, তিনি কি বলছেন যে আর্থসামাজিক এবং ভাবে এবং অর্থনৈতিকভাবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছেন। এটা জাতিসংঘের 75তম অধিবেশনের সভাপতি। আপনি যেটা বললেন যে সচিবদের দায়িত্ব দিয়েছেন, ওই যে উনি যেটা বললেন, আমাকে যদি কোনো জেলার দায়িত্ব দিত, বলে এস এম কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উনি সব দলীয় লোকরে দিচ্ছেন, সচিবদের দেওয়া হয়েছে যাতে এইখানে কোনো রাজনৈতিককরণ করা হয়। মানে রাজনীতিবিদদের প্রতি যে আস্থাহীনতা আছে সেটা কি প্রমাণ হয়ে গেল? রাজনীতিবিদদের আস্থাহীনতা না, দলের আস্থাহীনতা। রাজনীতিবিদদের এই করোনার সময় রাজনীতিবিদদের উনি দলীয়ভাবে আলাদা নির্দেশ দিচ্ছেন এবং কোনো এমপি, কোনো উপজেলা চেয়ারম্যান, দুঃখিত, কোনো আওয়ামী লীগের, খুব বেশি সময় নেই, 30 সেকেন্ড, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক কেউ বসেছিল না মানুষ, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে 1 আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে, আমাকে অত সময় আমাদের প্রোগ্রামে থাকতে হবে, আমি সময় নষ্ট করতে চাই না। প্রিন্স ভাই, আপনি যদি বলেন কেন ভাই, মানে এই করোনাকালীন সময়ে আপনারা সাধারণ মানুষের সাথে সেভাবে ছিলেন না, মানে প্রথমবার যতদূর ছিলেন, এবার দ্বিতীয়বার ততটুকু নেই, সেটি কামাল ভাই বলছেন, সেটার উত্তরে আপনি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন দিয়ে নিই। আমরা প্রথমবার 54,74,000 পরিবারকে, প্রায় জনগণের যদি হিসাব করেন 2.5 কোটির উপর মানুষকে আমরা দিয়েছি সহযোগিতা। এবং দ্বিতীয়বারও আপনারা জানেন যে দ্বিতীয়বার যখন করোনার ঢেউ আসলো, তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের দলের কেন্দ্রীয়, জেলা বা উপজেলা, ইউনিয়ন পর্যায়ে প্রায় 3,500-এর উপরে নেতাকর্মী যারা এই কাজটা করবে, তারা নিজেরাই করোনায় আক্রান্ত। আমিও নিজেও করোনায় আক্রান্ত ছিলাম, আমাদের অনেক নেতারাও করোনায় আক্রান্ত ছিল বা এখনো আছে চিকিৎসাধীন। আমি যদি শেষ করি, আমাদের অনেক কেন্দ্রীয় নেতা মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। আমাদের 2 জন ভাইস চেয়ারম্যান সাহেব, দলের ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ এবং মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী ভাইস চেয়ারম্যান, ওনারাও মারা গেছেন এই করোনায় আক্রান্ত হয়ে। আমি তারপরেও যতটুকু পেরেছি আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। আমি নিজেও তো ওই রোজার মধ্যে যে করোনায় মানুষকে সহযোগিতা করে আসলাম আমার এলাকায়, আমরা করি নাই। বরঞ্চ এই করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় আওয়ামী লীগ কিংবা সরকারকে আমরা শুধু লিপ সার্ভিস দিতেই দেখেছি, সেখানে জনগণের পাশে দাঁড়াতে দেখি নাই। ওনারা বলবেন ঈদের আগে করেছেন, ঈদের আগে ওনারা যেটা করেছেন সব সরকারের আমলেই, ঈদের আগে মানুষকে সহযোগিতার জন্য কিছু বরাদ্দ দেওয়া হয়, ওইখানে কিছু বাড়িয়ে তারা বলেছে দিয়েছে। একবার দেওয়ার মধ্য দিয়ে যদি সারা বছর দেওয়ার ক্রেডিটটা ওনারা নেন, তাহলে কিন্তু ওইটা বলার কিছু নাই। আমি একটু কথা বলতে চাই, উনি যেটা বলেছেন যে 5,000 টাকা জনগণকে দিলে নাকি পরের দিনই মানুষ খেয়ে ফেলবে, এটা জনগণই বিচার করবে ওনার বক্তব্যটা কিভাবে নিবে। 5,000 টাকা, আমি ওনার কথা তর্কের খাতিরে সত্য ধরে নিলাম, 5,000 টাকা একবারে দেওয়ার দরকার নাই তো, আপনি 3 বারে দেন, 4 বারে দেন, অসুবিধা কি? 2 বারে দেন। সরকার দেয় নাই, সরকার 2,500 টাকা দিয়েছে 34 লক্ষ মানুষকে। সেই তালিকাও প্রণয়ন করা হয়েছে রাজনৈতিকভাবে। আমরা বলেছিলাম যে সরকারি যে হিসাব,
প্রায় 2 কোটির উপরে মানুষ হচ্ছে, পরিবার হচ্ছে নিম্ন আয়ের পরিবার। সরকারের যে হিসাব, সেই হিসাবে আমরা বলেছি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে গ্রামে গ্রামে 2 দিনের মধ্যে আমরা তালিকা করতে পারবো। সেই তালিকা আসল অভাবীদের তালিকা তৈরি করে আমরা সরকারকে আমরা এটা তো ঠিক হলো না। ধন্যবাদ রুইন হোসেন প্রিন্স। প্রিন্স ভাই আপনাকেও মানে আপনার সময় যতটুকু সময় আমাকে দেন নাই, লম্বা সময় আমার মনে হয় যে আপনারা সবাইকে আমরা যতটুকু সময় পাওয়া দরকার ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।